আজ থেকে প্রায় ১২০ বছর পূর্বে ১৮৯৯ সালে এ অঞ্চলে জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় যে প্রতিষ্ঠানটি করে তুলেছিলেন ১২০ বছরে, সেই প্রতিষ্ঠান থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী বের হয়ে সমাজের, জাতির, দেশের এবং এই বিশ্বের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। সেই রকম একটি শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এই কলেজের পবিত্র মাটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছ, তাদেরকে সকলকে পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগটি অত্যন্ত রিচ একটি বিভাগ। এই বিভাগে একাদশ শ্রেণী থেকে মাস্টার্স শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। আমরা ১২-১৩ জন শিক্ষক, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, তোমাদের পাঠদানে আমরা ব্যস্ত থাকি সারা বছর। আমাদের পরিশ্রমের ফসল আমাদের বিগত দিনের শিক্ষার্থীরা, তারা বিভিন্ন জায়গাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। আমরা আশা করি তাদের মতো তোমরাও বিভিন্ন জায়গাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিতে পারবে। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এটি শুরু করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ফিজিক্স ফার্স্ট পার্ট, এটি জন্য একটি বই প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন প্রকাশক লেখকের বই আছে। এবছর আমার এবং আরও ৩টি স্বনামধন্য প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানের শিক্ষক নিয়ে আমরা একটি বই প্রকাশ করেছি। বইটি পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। লেখক প্রফেসর বিজয়কৃষ্ণ রায়, সঞ্জয় চন্দ্র দাস, মোহাম্মদ ইমরুল কায়েস, আনিসুর রহমান। যেই আমি ছাড়া আরও ৩ জন যারা আছে, এরা ছাত্র জীবনে মেধাবী ছাত্র ছিল এবং এখন তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। পড়াতে গিয়ে পঠন পাঠনে যে সমস্যা, যে সম্ভাবনা, সেগুলিকে সামনে রেখেই এবং সর্বোপরি তোমাদের জন্য সহজ করে এবং প্রয়োজনগুলো মাথায় রেখে এই বইটি লেখা হয়েছে। আমি আশা করি যে এই বইটি তোমাদের প্রয়োজন মেটাবে। আমি আবারও এই বইটির ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে বইটি কিনবে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। লেখক প্রফেসর বিজয়কৃষ্ণ রায়, সঞ্জয় চন্দ্র দাস, মোহাম্মদ ইমরুল কায়েস, আনিসুর রহমান। আজকে যে ক্লাস, একাদশ শ্রেণীর ক্লাস, পদার্থবিজ্ঞানের ক্লাস, বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। তৃতীয় অধ্যায়ে আছে ভেক্টর। আর এই ক্লাসের ক্লাস কোড হচ্ছে 11 physics 1/2/1। 11 বলতে একাদশ শ্রেণী বোঝাচ্ছে, ফিজিক্স 1 বলতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বোঝাচ্ছে, /2 বলতে দ্বিতীয় অধ্যায় বোঝাচ্ছে, আর /1 বলতে বোঝাচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে প্রথম ক্লাসে আমরা প্রথম অধ্যায় শুরু করলাম না কেন? প্রথম অধ্যায়টি তোমরা 9-10-এও পড়েছো। এখানে পরিমাপ সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে। এই ধারণাগুলো অতি সহজ সরল, আবার কিছুটা একঘেয়েমিপূর্ণ। জীবনের সুন্দর একটা মুহূর্তে তোমরা এখন উপনীত হয়েছ কলেজে। একটা নতুন সম্ভাবনা, নতুন চিন্তা নিয়ে উপস্থিত হয়েছ। অতএব নতুন কিছু সামনে আনার অভিপ্রায়ে কিন্তু এই দ্বিতীয় অধ্যায়টি আমরা এনেছি, যাতে তোমাদের আকর্ষণ এখানে থাকে। আর প্রথম অধ্যায়টি এটি আমরা শেষে তোমাদেরকে ধারণা দিয়ে দিব এবং তুমি ইচ্ছা করলে নিজেও এটা পড়লে সকল কিছু বুঝে যেতে পারবে। 9-10-এর সাথে যোগাযোগ আছে এবং এটা বোঝানোর আসলে তেমন কিছু নেই, কিছু একক মাত্রা এগুলি মুখস্থ করার বিষয়। আমরা এগুলি পরে নিয়ে আলোচনা করে দেব।
আজকে প্রথম যে ক্লাস, সেই ক্লাস ভেক্টরের ক্লাস, দ্বিতীয় অধ্যায়। আজকের আমরা যা যা পড়ব সেই বিষয়ে একটু ধারণা দেই। প্রথমেই আমরা পড়ব রাশির প্রকারভেদ। প্রয়োজনীয় কিছু সংজ্ঞা এখানে তোমাকে পড়তে হবে, সেগুলি নিয়ে আলোচনা করব। ভেক্টর রাশির যোজন নিয়ম, সামন্তরিকের সূত্র, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সামন্তরিক সূত্র পাওয়ার পরে কিছু অঙ্কের অবতারণা আমরা করব, সেগুলি নিয়েও আলোচনা করব। প্রথমেই চলো রাশি। রাশি বলতে আমরা কি বুঝি? একটা সংজ্ঞা আসছে, পদার্থবিজ্ঞানের বা পদার্থের যে সমস্ত ভৌত বৈশিষ্ট্য পরিমাপযোগ্য তাদেরকে রাশি বলে। আমরা এই যে আমাদের দৈনন্দিন জীবন, এই দৈনন্দিন জীবনে ক্রমাগত কিন্তু আমরা পরিমাপ করেই চলছি। আমরা টাকা পয়সা গুনে দিই, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় বলি কত কিলোমিটার গেলাম, বাজারে গেলে মাছ কিনতে কেজিতে কিনি। বিভিন্নভাবে সকল কিছুর মধ্যেই কিন্তু আমরা দেখি যে পরিমাপের একটা বিষয় থাকে। এই পরিমাপের বিষয়টাই হচ্ছে আসলে রাশি। উদাহরণ দিতে পারি, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, সময়, কাজ, তাপমাত্রা, শক্তি, ঘনত্ব, তড়িৎ বিভব, এগুলো হলো রাশি। আবার বেগ, বল, ত্বরণ, সরণ, প্রাবল্য, ওজন, ভরবেগ, এগুলো হচ্ছে রাশি। রাশি আমরা দুই প্রকার, একটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি। অদিক রাশি কাকে বলে? যে সকল ভৌত রাশির শুধু মান আছে, দিক থাকে না, তাদেরকে স্কেলার রাশি বলে। আর যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, সময়, কাজ, তাপমাত্রা, শক্তি, ঘনত্ব, তড়িৎ বিভব ইত্যাদি। তুমি দেখো যে যখন তুমি দৈর্ঘ্যের কথা বলো, যে আমরা কাপড় কিনতে যাই, 20 মিটার কাপড় দেন, 10 মিটার কাপড় দেন, আমরা দোকানিকে বলি। সেখানে কিন্তু বলি না যে আমাকে পূর্ব দিকে 20 মিটার দেন, পশ্চিম দিকে 20 মিটার দেন। তার মানে যে আমাকে শুধু মানটা জানিয়ে দিলেই হয় যে কতটুকু কাপড় আমাকে দিবে। আমরা যখন চাল কিনতে যাই বলি 5 কেজি দেন, 10 কেজি দেন, আমরা কিন্তু সেখানে দিকের কথা উল্লেখ করি না। ঠিক একই রকম আয়তন, সময়, কাজ, তাপমাত্রা, এগুলির মধ্যে শুধু মানই প্রকাশক, এগুলোর মধ্যে অন্য কিছু নেই, দিক এর প্রয়োজন হয় না। সেই জন্য এই সকল রাশিকে আমরা বলছি অদিক রাশি বা স্কেলার রাশি। আরেকটি হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে যে সকল ভৌত রাশির মান এবং দিক উভয়ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। যেমন বেগ, বল, ত্বরণ, সরণ, প্রাবল্য, ওজন, ভরবেগ ইত্যাদি। দেখো, যখন সরণের কথাই বলি, সরণ একটি ভেক্টর রাশি। সরণ বলতে আমরা বুঝি যে একটা কণা কোনো একটা নির্দিষ্ট দিকে কতটুকু গেল, সে পূর্ব থেকে সে হয়তো কোনো একটা বিন্দু থেকে পূর্ব দিকে গেল, 10 মিটার গেল, তাহলে তখন আমি বলবো যে তার সরণ হচ্ছে 10 মিটার। এখানে শুধু 10 মিটার বললেই আমার সরণ প্রকাশ হবে না, কিন্তু আমাকে কিন্তু বলতে হবে যে সে পূর্ব দিকে 10 মিটার গিয়েছে, তাহলে বলা হবে যে সরণ হলো 10 মিটার। কিন্তু আমি যদি বলি যে সে দূরত্ব অতিক্রম করেছে 10 মিটার, তাহলে দিক উল্লেখ না করি, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অদিক রাশি বা স্কেলার রাশি। ঠিক একই রকম বেগ কোন দিকে যাচ্ছে সেখানে কিন্তু উল্লেখ করতে হবে, বেগের মান যেমন উল্লেখ করতে হবে, দিকও উল্লেখ করতে হবে। বল, কোথাও তুমি ধাক্কা দিচ্ছ, সেটা একটা বল, তাহলে তুমি নিজেই বোঝো যে ধাক্কাটা যেদিকে দিচ্ছ তার কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, সেই জন্য বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ওজন, সেটাও একটা বল, সেজন্য এটা ভেক্টর রাশি। ভরবেগ, ভর এবং বেগের গুণফল, এটাও ভেক্টর রাশি। প্রাবল্য এক ধরনের বল, এই জন্য এটাও হচ্ছে ভেক্টর রাশি। আমরা আরো পরিষ্কার হব। ভেক্টর রাশির প্রকাশ, কথা হলো যে এই যে আমরা একটা নতুন রাশির সম্মুখীন হলাম, যেটাকে আমরা বলছি ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি?
আমরা কখনো কখনো ছবি এঁকে প্রকাশ করতে হতে পারে। ছবি এঁকে আমরা দেখাবো যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা দিয়ে হয়তো আমার সরণ নির্দেশ করছে, এটা দিয়ে হয়তো আমার বেগ নির্দেশ করছে, এটা দিয়ে হয়তো আমার বল নির্দেশ করছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা রেখা টানবো, রেখার মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিব। এই তীর চিহ্ন দেখলে যে কেউ বুঝবে যে যদি এটা সরণ হয় তাহলে সরণের দিক হচ্ছে তীর চিহ্নের দিকে, আর যদি এটা বল হয় তাহলে বলেরও দিক হচ্ছে তীর চিহ্নের দিকে। অর্থাৎ যে কোনো ভেক্টরই আমি প্রকাশ করি না কেন এটা দিয়ে, এটার দিক হবে তীর চিহ্নের দিকে। আর যেহেতু আমরা আগে বলছি যে ভেক্টর রাশির একটা মানও থাকবে, সেই জন্য এই যে রেখাটা আঁকা হলো এই রেখাটার দৈর্ঘ্য দিয়ে বোঝাবে কিন্তু মান। এটার পাশে যদি আরেকটা রেখা আঁকা হয়, আরেকটা ভেক্টর আঁকা হয় যেটা এটার চেয়ে ছোট, এটার দৈর্ঘ্যের চেয়ে ছোট, তখন বোঝা যাবে যে সেই ভেক্টরটার মান হচ্ছে এই ভেক্টরটার মানের চেয়ে ছোট। কিন্তু দিক তার যে তীর চিহ্ন, সেই তীর চিহ্ন দিয়ে দিক বোঝাবে। আবার যদি রেখাটার থেকে বড় কোনো রেখা দিয়ে মাথায় তীর চিহ্ন দিয়ে একটা ভেক্টর দেখায় তাহলে বুঝতে হবে যে সেই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটার চেয়ে বড়। এটা গেল হচ্ছে যে আমরা জ্যামিতিক অঙ্কনের বেলায়। এখন কখনো কখনো আমাকে বোঝাতেও হবে। আমরা যদি এটাকে একটা প্রতীকের সাহায্যে বোঝাতে চাই, ধরো পি দিয়ে বোঝাতে চাইলাম যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে পি, শুধু পি লিখলে কিন্তু মান বোঝাবে। পি এর মাথায় যদি আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিই তাহলে বুঝতে হবে যে পি, আমি যাকে বোঝাতে চাই সে আসলে একটা ভেক্টর রাশি। এই তীর চিহ্ন দিয়ে বোঝা যাবে যে এটা একটা ভেক্টর রাশি, এটার একটা দিক আছে এবং এটার একটা মান আছে। আমরা এই ভেক্টরটার দেখো তীর চিহ্নর দিকটাকে বি বলছি, বি একটা বিন্দু দিয়ে প্রকাশ করছি। এটার কিন্তু একটা নাম আছে, এটাকে বলে শীর্ষবিন্দু, আর এই বিন্দুটাকে বলা হচ্ছে পাদবিন্দু। আমরা যদি প্রতীক হিসাবে দেখাই যে পি হলো আমাদের ভেক্টরটা, এটা হতে পারে বল, তাহলে পি দিয়ে আমরা একটা বল দেখাচ্ছি। হতে পারে এটা একটা সরণ, তাহলে পি ভেক্টর দিয়ে আমরা সরণ দেখাচ্ছি। আর এই যে রেখাটা, এই রেখাটা তো পি এর সমানই, অতএব এই রেখা দিয়েও আমরা ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। যে রেখাটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুইটা নাম আছে এ বি, তাহলে এ বির মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা বলতে পারি যে এ বি একটা ভেক্টর, যে ভেক্টরটাকে সংক্ষিপ্ত আকারে আমরা প্রকাশ করছি পি ভেক্টরের সাহায্যে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ভেক্টরকে আসলে আমরা কিভাবে প্রকাশ করব। আমরা যখন ছবি এঁকে প্রকাশ করব অবশ্যই তীর চিহ্ন তাকে দিব, তীর চিহ্ন না দিলে সেটা একটা রেখা দেখাবে, শুধুই মান বোঝাবে, ভেক্টর কিন্তু বোঝাবে না। আর তীর চিহ্ন অবশ্যই মাথায় দিতে হবে, তীর চিহ্ন পেটের মধ্যে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব বা দৈর্ঘ্যটাই কিন্তু আমার ভেক্টরের মান নির্দেশ করে। এটার পাশে যদি ছোট্ট আরেকটা রেখা টেনে মাথায় তীর চিহ্ন দেই তাহলে সেইটা কিন্তু তোমার আরেকটা ভেক্টর নির্দেশ করবে, সেটা ছোট ভেক্টর নির্দেশ করবে। তো সেজন্যই আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে তীর চিহ্ন দেওয়ার সময় যে এটা কখনো যেন পেটে না পড়ে, তীর চিহ্নটা আমার মাথাতেই পড়তে হবে। কারণ পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য, অর্থাৎ তীর চিহ্ন পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কিন্তু তার মান নির্দেশ করছে। এবার চলো কিছু সংজ্ঞা, খুব প্রয়োজনীয় সংজ্ঞা, আমি কিছু সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলির আলোচনা করেছি, এছাড়াও আরও অনেক সংজ্ঞা আছে বইতে, তুমি সেগুলো পড়ে নেবে। প্রথমেই আসো স্বাধীন ভেক্টর। কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো ঠিক করা যায় তবে ওই ভেক্টরকে স্বাধীন ভেক্টর। তুমি দেখেছো পাদবিন্দু, নিশ্চয়ই বুঝেছো। এই পাদবিন্দু কোথায় রাখবে সেটা যদি পরিবর্তন করা যায় তাহলে এই ধরনের ভেক্টরকে তুমি বলবে স্বাধীন ভেক্টর। নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। মান শূন্য অর্থাৎ ভেক্টরটার মান শূন্য হয়ে গেলেই কিন্তু সে তা ভেক্টরের যে সিগনিফিকেন্স সেটা নষ্ট হয়ে গেলে এরকম না, মান শূন্য এমন ভেক্টরকেও আমাদেরকে কনসিডার করতে হবে। অতএব মান শূন্য এমন একটা ভেক্টরকে আমরা বলবো নাল ভেক্টর। মান নাই কিন্তু তবু তার সেই ভেক্টরের একটা অস্তিত্ব আছে, এরকম ভেক্টরকে আমরা বলবো নাল ভেক্টর। একক ভেক্টর, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। স্বাভাবিকভাবেই একক ভেক্টর, একক মানে এক, যে ভেক্টরের মান পাওয়া যাবে এক তাকেই আমরা বলবো একক ভেক্টর। মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে
একক ভেক্টর পাওয়া যায়। সমান ভেক্টর। সমজাতীয় দুটি সমান মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদের সমান ভেক্টর বলে। সমজাতীয় দুটি সমান মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সমান ভেক্টর বলে। সমজাতীয় বলতে কি বোঝাচ্ছে? যে যদি বেগ হয় দুইটাই বেগ ভেক্টর বোঝাচ্ছে, যদি বল হয় দুইটা ভেক্টরই বল ভেক্টর বোঝাচ্ছে। এমন দুইটা ভেক্টর যাদের মান সমান আর যারা একই দিকে কাজ করছে, দুইটা ভেক্টরই মনে করো যে পূর্ব দিকে কাজ করছে, তাহলে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। সদৃশ্য ভেক্টর। সমজাতীয় দুইটি ভিন্ন মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ্য ভেক্টর বলে। একই দিকে কাজ করছে, দুইটাই পূর্ব দিকে কাজ করছে, কিন্তু একজনের মান আরেকজনের চেয়ে ভিন্ন, একজন বড় আরেকজন ছোট, তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলবো সদৃশ্য ভেক্টর। বিসদৃশ্য ভেক্টর। সমজাতীয় দুইটি অসম মানের ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ্য ভেক্টর বলে। যে দুইটা ভেক্টর, দুইটার মান অসমান, আবার একজন আরেকজনের বিপরীতে কাজ করছে, তাহলে তাদেরকে আমরা বলবো বিসদৃশ্য ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর। যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরের পাদবিন্দু হিসাবে ঠিক করে রাখা হয় তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরের পাদবিন্দু হিসাবে ঠিক করে রাখলে, অর্থাৎ পাদবিন্দুটাকে তুমি নড়াতে পারবে না, তাহলে এই ধরনের ভেক্টরকে তুমি বলবে সীমাবদ্ধ ভেক্টর। এর আগে কিন্তু আমরা স্বাধীন ভেক্টর পড়েছিলাম, সেখানে পাদবিন্দু যা ইচ্ছা তা হতে পারে, যেখানে ইচ্ছা সেখানে পাদবিন্দু স্থির করা যেতে পারে, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। আর এটার বিপরীত হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, যে পাদবিন্দুটাকে তুমি নির্দিষ্ট জায়গায় ঠিক করে রাখবে, স্থির করে রাখবে, পরিবর্তন করতে পারবে না, তাহলে এরকম ভেক্টরকে তুমি বলবে সীমাবদ্ধ ভেক্টর। ঋণাত্মক ভেক্টর। নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলে। মনে করো যে পূর্ব দিকে একটা বল দেখাচ্ছে, তাহলে এই পূর্ব দিকের সেই বলটাকে তুমি যদি বলো যে পূর্ব দিকের ভেক্টরটাকে আমি ধনাত্মক ধরবো, তাহলে ওই বিন্দু থেকে পশ্চিম দিকে যদি সমান মানের আরেকটা বল ভেক্টর দেখায়, তাহলে সেই ভেক্টরটাকে আমরা ঋণাত্মক ভেক্টর বলবো। প্রথম ভেক্টরের ঋণাত্মক ভেক্টর বলবো। অর্থাৎ ঋণাত্মক ভেক্টরটা হবে আমি যে ভেক্টরটা ধরছি সেই ভেক্টরের বিপরীত ভেক্টর, বিপরীত দিকের ভেক্টর, এবং তার মান কিন্তু যে ভেক্টরটাকে ধরা হলো প্রথমে তার মানের সমান হবে, কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করবে। সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখায় বা সমান্তরালে ক্রিয়া করে তবে তাদের সমরেখ ভেক্টর বলে। একাধিক ভেক্টর যদি একই সরলরেখায় বা একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে বলা হবে সমরেখ ভেক্টর। আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, নিশ্চয়ই এগুলি সম্পর্কে একটু ধারণা আছে। সেই তিনটা অক্ষ বরাবর আমরা তিনটা একক ভেক্টর বিবেচনা করব। এক্স অক্ষের দিকে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, জেড অক্ষের দিকে কে ক্যাপ। এই তিনটা একক ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ক্যাপ মানে টুপি, এরকম ভেক্টরকে আমরা একত্রে বলবো আয়ত একক ভেক্টর। অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু তোমরা জ্যামিতিতে করেছো 9-10-এ, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ যে বিন্দুতে মিলে সেই বিন্দুটাকে আমরা বলছি মূল বিন্দু। এখানে আমরা আরেকটা অক্ষ এখন যুক্ত করব, সেটা হচ্ছে জেড অক্ষ। তো সেই মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যার সাহায্যে নির্ণয় করা যাবে তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। ভেক্টর রাশির যোজনের নিয়ম। ভেক্টর রাশি আমরা একাধিক ভেক্টর রাশি এখন যোগ করতে চাই। আমরা এই যে এই অধ্যায়ে আমরা যোগের নিয়ম শিখব, গুণের নিয়ম শিখব। তো সেজন্যই আজকে যেটা আমরা আলোচনা করতে চাই ভেক্টর রাশির যোজন বা যোগের নিয়ম। এই যোগের নিয়ম কতগুলো আছে, একটা হচ্ছে সাধারণ সূত্র, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র, আর একটা হচ্ছে উপাংশ সূত্র।
ভেক্টর যোজনের সাধারণ সূত্র দেখো। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি যে সমজাতীয় দুটি ভেক্টরের একটির শীর্ষবিন্দু এবং অপরটির পাদবিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখা ওই দুইটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। আবার পড়ছি, সমজাতীয় দুটি ভেক্টরের একটির শীর্ষবিন্দু এবং অপরটির পাদবিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখা ওই দুইটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। সমজাতীয় বলতে আগেই বলেছি যে যদি দুইটা ভেক্টর তোমার বেগ হয় তাহলে দুইটাই বেগ, দুইটা যদি বল হয় তাহলে দুইটাই বেগ বল। তাহলে দেখো এখানে ছবিতে, এখানের যে ছবিটি আছে এই ছবিতে দেখো যে এ বি দিয়ে পি ভেক্টর নির্দেশ করছে, সিডি দিয়ে কিউ ভেক্টর নির্দেশ করছে। এখন এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করতে চাই। কিভাবে যোগ করব? আমরা এই এ বির পেছনে, এ বির মাথায় অর্থাৎ এ বির শীর্ষবিন্দুতে যদি আমরা এ বি এর শীর্ষ বিন্দু যেটা, এ বি এর শীর্ষ বিন্দুতে যদি সি কে যুক্ত করে দেই, সি কে যুক্ত করি এবং দেখো দুজনে কিন্তু একই দিকে দেখাচ্ছিল, অতএব দিক আমার ঠিক রাখতে হবে। তাহলে তারা সমরেখ ভেক্টর। এ বির সাথে আমি সিডি যুক্ত করে দিলাম, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটার যোগফল আমি জানতে চাই। সেজন্য ভেক্টর যোজনের যে সাধারণ সূত্র সেই সূত্র অনুসারে আমি একটা ভেক্টরের পাদবিন্দু আর একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে এখন প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা দেখাবে এই ভেক্টরটাকে আমরা বলবো যে এই দুইটা ভেক্টরের লব্ধি অথবা এই দুইটা ভেক্টরের যোগফল। তো এটা দুইটা ভেক্টর একই দিকে দেখিয়েছিল বলে এইভাবে আমরা করেছি। দেখো এইটার লব্ধিটা এখানে দেখানো হচ্ছে যে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ। এটা দেখো পাশে দেখানো আছে এ থেকে ডি পর্যন্ত এই দুইটা ভেক্টরের যোগফল, এটা আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। যদি একই দিকে না থাকে তাহলে কি করবে? যেমন ধরো যে এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর, একটা ভেক্টর আছে পি ভেক্টর, এটা এবি দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর একটা ভেক্টর আছে সিডি ভেক্টর, এটাকে কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবি ভেক্টরটাকে আমরা এবি ভেক্টরটাকে ঠিক রেখে আমরা সিডি ভেক্টরের সি অর্থাৎ পাদবিন্দুটা এবি ভেক্টরের শীর্ষের সাথে এনে যুক্ত করলাম। দেখো আমাকে কিন্তু দিক ঠিক রাখতে হবে, সিডি যেদিকে আছে সেদিকেই কিন্তু আমি এটাকে যুক্ত করেছি। তাহলে আমার যে সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়ম হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু এই দুইটা যুক্ত করলে যে ভেক্টরটা পাওয়া যাবে, এই যে এডি পাওয়া গেল, এই এডিটাই হচ্ছে কিন্তু আমার লব্ধি ভেক্টর বা এই দুইটা ভেক্টরের যোগফল। এখানে বারবার আমরা লব্ধি বলছি, লব্ধি মানে হচ্ছে যোগফল। দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা নতুন ভেক্টর পাই। সেই নতুন ভেক্টরটাই হচ্ছে তোমার লব্ধি ভেক্টর, এবং সেই নতুন ভেক্টরটার মান থাকবে আবার দিকও থাকবে। ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্র দেখো, আমরা আগে সংজ্ঞাটা পড়ি। একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে মানে এবং দিকে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। তাহলে ত্রিভুজ সূত্রের সংজ্ঞাটা পড়ে কিছু কি বোঝা গেছে? একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে মানে ও দিকে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। দেখো একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে। তিনটি বাহুর মধ্যে দুটি বাহু, এই যে এবিসি ত্রিভুজের দুটি বাহু, একটা এবি বাহু এটা একটা ভেক্টর নির্দেশ করছে, আরেকটা হচ্ছে বিসি বাহু এটা আরেকটা ভেক্টর নির্দেশ করছে। এবি ভেক্টর দিয়ে পি এবং বিসি ভেক্টর দিয়ে কিউ ভেক্টর নির্দেশ করছে।
এই দুইটা ভেক্টরকে একটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করা হচ্ছে। একই ক্রম বলতে এখানে আমরা যদি বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুইটা ভেক্টর নির্দেশ করছে একই ক্রমে, তাহলে আরেকটা যে বাহু আছে এসি বাহু, এই এসি বাহুটা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ওই দুইটা ভেক্টর যেদিকে ক্রিয়া করেছিল এটা তার বিপরীত দিকে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তার মানে এ বি দিয়ে যদি আমি একটা ভেক্টর নির্দেশ করি, কিউ দিয়ে যদি আরেকটা ভেক্টর নির্দেশ করি, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি বা যোগফল নির্দেশিত হবে কি দিয়ে? এই ত্রিভুজের যে আরেকটা বাহু আছে এসি, এই এসি দিয়ে তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তারপরে দেখো যে এসি বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা দিয়ে এসি বাহুর দৈর্ঘ্যটা দিয়ে ভেক্টরটার মান নির্দেশিত হবে এবং এসি বাহুর যে দিক আছে সেই দিক দিয়ে এই দুইটা ভেক্টরের লব্ধির দিক নির্দেশ করবে। ভেক্টর যোজনের বহুভুজ সূত্র সংজ্ঞাটাকে পড়ে নাও। 2 এর অধিক ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দুর এভাবে n সংখ্যক ভেক্টর রাশি যোগ করলে প্রথম ভেক্টর রাশিটির পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলোর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। দেখো এখানে যে একটা আমরা বহুভুজ দেখাচ্ছি। এই বহুভুজে আমার ভেক্টরগুলো হচ্ছে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর। এই ভেক্টরগুলোকে যদি একটার পেছনে আরেকটা অর্থাৎ একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার পাদবিন্দু এরকম করে করে যাই, তাহলে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু এই দুইটা যোগকারী যে সরলরেখা এবং এই সরলরেখাটা দিয়ে এই ভেক্টরগুলোর মান, সরলরেখার দৈর্ঘ্য দিয়ে মান এবং সরলরেখার যে দিক অর্থাৎ পাদবিন্দু থেকে ওইটার শীর্ষবিন্দু পর্যন্ত সেইটা দিয়ে দিক নির্দেশ করবে। তাহলে পি কিউ আর এস এই চারটির ভেক্টরের লব্ধিটা হচ্ছে এই যে রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটা দিয়ে এই চারটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করছে। ভেক্টর যোজনের সামন্তরিকের সূত্র সংজ্ঞাটা পড়ে নাও। কোন সামন্তরিকের একই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর ক্রিয়ারত দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করে। একটা সামন্তরিক আছে, দেখো ও এ সি বি, এই সামন্তরিকের একই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, দেখো ও এ একটা বাহু আর তার সন্নিহিত বাহু হচ্ছে ও বি। এই দুইটা সন্নিহিত বাহু দিয়ে যদি আমার দুইটা ভেক্টর পি এবং কিউ নির্দেশিত হয়, তাহলে ভেক্টর দুইটা ধরো কোনো একটা কণার উপরে কাজ করছে, তাহলে সেই কণাটার উপরে যে লব্ধি ভেক্টর আমরা নির্ণয় করতে চাই, সেই লব্ধি ভেক্টরটা হবে যে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামন্তরিক এঁকে ফেলি বা যে সামন্তরিকটা আঁকা হয়েছে সেই সামন্তরিকের যে কর্ণটা পাওয়া যাবে, এই যে কর্ণটা ও সি, এই কর্ণটাই এই দুইটা ভেক্টর পি এবং কিউ এর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটা হচ্ছে সামন্তরিকের সূত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র। এটা দিয়ে আমাদের অনেক কাজ আছে, অঙ্ক আছে, সৃজনশীল প্রশ্ন আছে, সংজ্ঞা আছে। এটা অত্যন্ত গুরুত্বের সাথে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। চলো এটাকে আমরা আরেকটু ব্যবচ্ছেদ করি। এখানে আমরা বলেছি যে লব্ধির মান হচ্ছে এই কর্ণটা এবং দিকও এই কর্ণটা। প্রথমেই আমরা লব্ধির মানটা নির্ণয় করতে চাই। তাহলে আমরা যদি ওসিডি সমকোণী ত্রিভুজটা চিন্তা করি, আমরা কিন্তু একটা লম্ব টেনে নিয়েছি সি থেকে ডি ও এর বর্ধিতাংশের উপরে। তাহলে ওসিডি সমকোণী ত্রিভুজে আমরা ওসি স্কোয়ার ইকুয়ালস টু দেখতে পাচ্ছি ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওডির বদলে আমরা লিখতে পারি ও এ যোগ এডি, তাহলে ওসি স্কোয়ার ইকুয়ালস টু ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন ও এডি সমকোণী ত্রিভুজে ও এডি ওএডি হবে না, এটা সিএডি হবে। সিএডি, ও এর জায়গায় এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে ফেলবে তোমরা। সিএডি সমকোণী ত্রিভুজে সাইন আলফা, এখানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে আলফা কোনটা হবে, সিএডি এটা আলফা হবে, সিএডি এই কোনটা হবে আলফা। সাইন আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে সিডি বাই এসি।
তাহলে সিডি ইজ ইকুয়ালস টু হচ্ছে এসি সাইন আলফা হবে, এখানে আলফাটা ওঠেনি, আর এসির বদলে আমরা কিউ লিখতে পারি, এসি কিউ ভেক্টরের মান সাইন আলফা। একইভাবে কস আলফা ইজ ইকুয়ালস টু আমরা আবার লিখতে পারি এডি বাই এসি, ভূমি বাই অতিভুজ। তাহলে এডি ইজ ইকুয়ালস টু হচ্ছে এসি কস আলফা, তার মানে হচ্ছে কিউ কস আলফা। এখন এক নং সমীকরণে যদি আমরা এগুলি বসাই তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এটা পাই, প্রতীকের সাহায্যে সব কিছু করলাম, আমরা হোল স্কোয়ারটা ভাঙলাম, তারপরে আমরা কিউ স্কোয়ার কমন নিলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা 1 হয়ে যাবে, তাহলে এখানে কিউ স্কোয়ার থাকবে, এবং সর্বশেষে লব্ধি আর ইজ ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে দেখো লব্ধির মান কিন্তু নির্ণয় হয়ে গেল। তাহলে এখন দেখো, যদি তোমাকে দুইটা ভেক্টরের কথা বলা থাকে, যে দুইটা বলের কথাই বলা হলো, মনে করো ও বিন্দু দুইটা বল কাজ করছে, একটা 10 নিউটন পি আর একটা হচ্ছে কিউ 5 নিউটন, এদের অন্তর্ভুক্ত কোণ মনে করো 60 ডিগ্রি, তাহলে লব্ধির মান কত, তাই না? তাহলে নতুন যে বল পাওয়া যাবে এই ও বিন্দুতে যে কণাটা, সেই কণাটা প্রকৃতপক্ষে যে বল অনুভব করবে সেই বলটা হলো আর ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখানে পি এর মান তোমার জানা আছে, কিউর মান জানা আছে, আলফার মান জানা আছে, অতএব এখানে বসালেই লব্ধির মানটা নির্ণয় হয়ে যাবে। এরকম অনেক অঙ্ক তুমি পাবে, অতি সহজে তুমি এই কাজটা করে ফেলতে পারবে। এবার চলো ভেক্টর রাশির দিক নির্ণয়ের বিষয়টা আমরা সারি। এখন লব্ধিটা এই যে ওসি, এটার দৈর্ঘ্যটা বুঝতে পেরেছি আমরা, দৈর্ঘ্য দিয়েই তো মান বোঝাচ্ছে, তো লব্ধির মানটা পেয়ে গেছে, কিন্তু এখন আমরা চাই লব্ধির দিক। এখানে দিক বলতে আসলে কি বোঝায়? দিক তো এখানে পূর্ব দিক পশ্চিম দিক বলতে আসলে বোঝানো যাবে না দিককে। এখানে দিক বলতে বোঝাতে হবে যে আমার কোনো একটা জানা দিকের সাথে এই লব্ধিটা কত কোণে আছে। তাহলে আমার জানা দিক কোনটা? পি আমার একটা জানা দিক, কিউ একটা জানা দিক। তা আমরা যদি চিন্তা করি যে পি জানা দিক, সেই জানা দিকের সাথে আমার লব্ধিটা মনে করো থিতা কোণে আছে, তাহলে কাউকে যদি আমরা বলে দিতে পারি যে পি ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটা 10 ডিগ্রি কোণে আছে, 20 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে লব্ধিটা কোন দিকে কাজ করে। সেজন্যে আমরা সাধারণত লব্ধির দিক বলতে কি বুঝাই, যে কোনো একটা জানা দিকের সাথে লব্ধিটা কত কোণে কাজ করছে সেই কোণটা বলে দেওয়া মানেই হচ্ছে লব্ধির দিক নির্ণয়। তাহলে এখানে দেখো যে লব্ধি আর এটা পি ভেক্টরের সাথে থিতা কোণে আছে, তাহলে আমরা থিতা যদি বের করে দিতে পারি তাহলেই আসলে লব্ধির দিক জানা হয়ে গেল। তাহলে আমরা ওসিডি ত্রিভুজ, যেটা ওসিডি ত্রিভুজ, এই ওসিডি সমকোণী ত্রিভুজ থেকে তুমি বলতে পারো টেন থিতা ইজ ইকুয়ালস টু হলো সিডি বাই ওডি। সিডি ঠিক আছে, ওডির বদলে ওএ যোগ এডি। আর তুমি আগেই জেনেছিলে যে সিডি ইজ ইকুয়ালস টু লেখা যায় কিউ সাইন আলফা, ও এর বদলে পি লেখা যায়, এডির বদলে লেখা যায় কিউ কস আলফা। তাহলে থিতা ইজ ইকুয়ালস টু লেখা যাচ্ছে টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে প্রত্যেকটা মান কিন্তু তোমার জানা থাকবে, পি এর মান জানা থাকবে, কিউ এর মান জানা থাকবে, আলফার মান জানা থাকবে, অতএব কোনটা তুমি পেয়ে যাচ্ছ। অতএব কোন পেয়ে যাওয়া মানেই হচ্ছে যে লব্ধিটা কোন দিকে ক্রিয়া করে সেটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়ে গেল। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু আজকে আমরা শেষ করেছি, এই ভেক্টরের সামান্তরিকের সূত্র। এটা দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, সৃজনশীল প্রশ্ন হবে, অঙ্ক হবে, তোমার কুইজ প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্ন হবে। তো তুমি একটু যদি যত্ন সহকারে এই পুরো জিনিসটা পড়ো তাহলে তোমার মাথায় ঢুকবে এবং তুমি সকল কিছুর জন্য প্রস্তুত হবে। আমি তোমাদেরকে আবার বলি যে আসলে আমাদেরকে পরীক্ষার জন্য বা সৃজনশীল প্রশ্ন উত্তরের জন্য যেভাবে প্রিপারেশান নিতে হবে সেটা আসলে সৃজনশীল প্রশ্ন মুখস্থ করে নয়, সেটা হচ্ছে যেটা তোমাকে পড়তে বলা হয়েছে সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা তোমার থাকা। তো তুমি পরিষ্কার ধারণা নিয়ে যদি এই সমীকরণগুলো শেষ করো, সমীকরণের তাৎপর্যগুলো বুঝতে পারো, তাহলেই আসলে যে প্রশ্নই আসুক না কেন, সৃজনশীল অবশ্যই তোমার কাছে একটা আননোন প্রশ্ন হবে, অচেনা প্রশ্ন হবে, সেই প্রশ্ন তুমি নির্দ্বিধায় উত্তর করতে পারবে। আমরা এই পর্যন্ত যা করলাম, আজকে দুইটা সমীকরণের আমরা শিখলাম, সেই দুইটা সমীকরণকে ব্যবহার করে কিন্তু আমরা কিছু কাজ করতে পারি। সমস্যা 1 নাম্বার দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত হলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। কি বলা হচ্ছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান মানের ভেক্টর, তুমি দুইটা সমান মানের ভেক্টর, একটা পি আর একটা কিউ বলে ফেলতে পারো, কিন্তু কন্ডিশন কি, শর্ত কি, যে দুইটা পি এবং কিউ পরস্পর সমান হবে। এইরকম দুইটা ভেক্টর কত কোণে কাজ করলে লব্ধির যে মান
লব্ধির মানকে আমরা আর দিয়ে প্রকাশ করেছি, সেই লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে, অর্থাৎ আর এর মানটাও তোমার পি অথবা কিউর মানের সমান হবে। এই হচ্ছে তোমার শর্ত। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ, যেটা অন্তর্ভুক্ত কোণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করেছিলাম, সেই আলফার মান কত হবে সেটা তোমাকে নির্ণয় করে দিতে হবে। আশা করি আমি সব কথা বলে ফেলেছি, অতএব তুমি এটা পারবে। আরেকটি প্রশ্ন দেখো, দুজন লোক একটি ভারী বস্তুতে দড়ি বেঁধে একটি মসৃণ তলে একই সময় যথাক্রমে 8 নিউটন বলে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি এবং 12 নিউটন বলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে টেনে নিয়ে চলছে। উভয় কোণ পূর্ব দিকের সাথে ধনাত্মক দিকে। আমরা পূর্ব দিকের সাথে দুইটা ঘটনা বলেছি, যে একটা বস্তুর মধ্যে দড়ি বেঁধে দুজন লোক টানছে। একজন টানছে 8 নিউটন বলে, আরেকজন টানছে 12 নিউটন বলে। 8 নিউটন বলে যিনি টানছেন তিনি হচ্ছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে টানছেন, আর 12 নিউটন বলে যিনি টানছেন তিনি হচ্ছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে টানছেন। তোমার মনে হতে পারে যে পূর্ব দিকের সাথে একজন হয়তো ধনাত্মক 30 ডিগ্রি কোণে, আরেকজন হয়তো ঋণাত্মক 60 ডিগ্রি। নিশ্চয়ই তুমি ধনাত্মক এবং ঋণাত্মক বিষয়টা বুঝো। এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে উভয় কোণ পূর্ব দিকের সাথে ধনাত্মক দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুইটা কোণকেই পূর্ব দিকের সাথে তোমাকে গণ্য করতে হবে। নিশ্চয়ই পরিষ্কার হয়েছে প্রশ্নটা। এবার বলা হয়েছে বস্তুতে লব্ধি বলের মান কত হবে, অতএব আর নির্ণয় করতে হবে। বস্তুটি কোন দিকে চলছে বলে তুমি মনে করো, তার মানে তোমাকে এটাও বলে দিতে হবে যে কোনো একটা জানা দিকের সাথে বস্তুটা কোন দিকে বল অনুভব করছে। যেদিকে বল অনুভব করবে সেদিকেই চলবে। অতএব লব্ধি বলের দিকটা কোন দিকে হচ্ছে সেইটাও তোমাকে কিন্তু নির্ণয় করে দিতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, তুমি ঠিকঠাক বুঝেছ। তো আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি। দুইটি প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা বের করতে পারবে। আর যতটুকু পড়িয়েছি এই পর্যন্ত তোমরা বই অনুশীলন করবে। আবারও বলছি, আমার যে বইটার কথা বলেছি সেটা বাজারে পাওয়া যাবে, কুমিল্লা যে কোনো লাইব্রেরিতে গেলে তুমি পাবে। আমরা এই বইটা তোমাদের কথা চিন্তা মাথায় রেখেই আমরা তৈরি করেছি, যাতে করে তোমাদের প্রয়োজনটা মিটে। আশা করি তোমরা এটা কিনবে এবং এটা অনুশীলন করলে তোমরা ভালো ফলাফল করতে পারবে। আজকে আমরা এখানেই শেষ করি, সামনে আবার দেখা হবে। আমি বলে রাখি যে আমাদের প্রায় 12 জন শিক্ষক আছে। এরপরে ক্লাস আরেকজন নেবেন, এরপরে ক্লাস আরেকজন নেবেন, এইভাবে আমরা সকলে তোমাদের সাথে পরিচিত হব। এরপর আমরা হয়তো কোনো একজন শিক্ষককে কোনো একটা চ্যাপ্টারের দায়িত্ব দিয়ে দিব। তবে প্রত্যেক শিক্ষককেই তোমরা অনুসরণ করবে। আমাদের সকল শিক্ষকই অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত অভিজ্ঞ। তারা সবসময় চেষ্টা করেন যাতে আমাদের ছাত্ররা তাদের ক্লাস দ্বারা উপকৃত হয়। আজকে আমি আর কথা বাড়াবো না। সকলেই ভালো থাকো। এই যে সিচুয়েশন এখন চলছে, করোনাকালীন যে অবস্থা চলছে, যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, সেইভাবে স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিরাপদে থাকবে, ভালো থাকবে, নিরোগ থাকবে, এই কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে।